তাই তো আমি বলছিলাম যে মুসলমান মুসলমান খুব চেঁচামেচি করছে। সল্টলেকটা কারা করলো? বাংলাদেশি বলি, বাংলাদেশের লোক এসে সল্টলেকের জমি ভরাট করেছে চিপ লেবার বলে। তা ওরা তো মুসলমানের এইটা আর কি। চাকরি নেই বাকরি নেই, খুব খারাপ অবস্থা। বাচ্চা কাচ্চা হয়ে গেছে, চাকরি চলে গেছে, আর সুযোগও পাইনি বলার। যাই হোক, দেখা যাক কি হয়। এখন পেন্ডিং আছে অ্যাপিলে। কিন্তু একটা মজার বিষয় যেখানে এখানে ভয়ঙ্করভাবে উঠে আসছে, সেটা আপনি খুব ভালো বোঝেন, যে ভারতীয় ন্যায় বিচার সংহিতায় পরিষ্কার বলা আছে 100টা অন্যায়কারী লোক যদি পার পেয়ে যাক, কিন্তু একজনও নির্দোষ যেন না পার পায়। আমারও সেই কথা। তাহলে বেশিরভাগ লোকই তো নির্দোষ, ইনোসেন্ট। সেটা জানি না, ইনোসেন্ট সেটাও, কিন্তু খুঁজে না বের করে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। প্রতিবার নির্বাচন এলেই রাজনৈতিক দলগুলোর নানা কথা, নানা প্রতিশ্রুতির বন্যা ভাষায় নির্বাচন যেন আমাদের সব পেয়েচির দেশে নিয়ে যায়। আর সেই রকম একটা জায়গায় যুক্তিবাদী অরুণাভ ঘোষ, তার সঙ্গে আমরা কথা বলবো। অরুণাভদার নতুন করে কোনো পরিচয় দেওয়ার দরকার নেই, ফলে আবারও কথা মুখে স্বাগতম অরুণাভ ঘোষ। অরুণাভদার স্বাগতম। ধন্যবাদ। প্রথম কথা বলি, একটা পরিষ্কারভাবে বলি, যেটা হচ্ছে যে এই যে রায়টা হলো, যেটাকে নিয়ে এখন রাজ্য রাজনীতি তুলপাড়, কলমের এক খোঁচায় অনেকে বলছেন প্রায় 26,000 লোকের চাকরি চলে গেল, এই সম্পূর্ণ বিষয়টা কিভাবে দেখছেন? দেখো, আমি আইনে কি হয়েছে হয়তো ঠিক, কিন্তু আমার খারাপ লেগেছে। এতজনের চাকরি, কেউ সংসার করছে, তাতে আবার কিছু লোক আবার রুষ্ট হয়েছেন আমার প্রতি। আচ্ছা, তাতে আমার কিছু এসে যায় না তাতে। তো এইটা আর কি। চাকরি নেই বাকরি নেই, খুব খারাপ অবস্থা। বাচ্চা কাচ্চা হয়ে গেছে, চাকরি চলে গেছে, আর সুযোগও পাইনি বলার। যাই হোক, দেখা যাক কি হয়। এখন পেন্ডিং আছে অ্যাপিলে। কিন্তু একটা মজার বিষয় যেখানে এখানে ভয়ঙ্করভাবে উঠে আসছে, সেটা আপনি খুব ভালো বোঝেন, যে ভারতীয় ন্যায় বিচার সংহিতায় পরিষ্কার বলা আছে 100টা অন্যায়কারী লোক যদি পার পেয়ে যাক, কিন্তু একজনও নির্দোষ যেন না পার পায়। আমারও সেই কথা। তাহলে বেশিরভাগ লোকই তো নির্দোষ, ইনোসেন্ট। সেটা জানি না, ইনোসেন্ট সেটাও, কিন্তু খুঁজে না বের করে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। ছেলে পেলে নিয়ে বাচ্চা একদম রাস্তায় বসে গেছে। অনেকে বলছেন যে সুপ্রিম কোর্টে বিষয়টা স্টে অর্ডার দিয়ে দেবে, স্থগিতাদেশ। আমি জানি না সেটা কি করবে, কারণ আমি যতক্ষণ নিজে না খেতে পাওয়ার অবস্থার সম্মুখে আসবো, ততক্ষণ আমি অন্যের ব্যথাটা বুঝবো না। একদম ঠিক কথা। যে খেতে পাচ্ছে না, বা কাল চাকরি চলে গেল, কালকে বাচ্চাটাকে কি খাওয়াবে, বউকে কি খাওয়াবে, সেইটা ভাই নিজে ফেস না করলে বোঝা যায় না। কেন এত বড় দুর্নীতি তো কারোর পক্ষেই করা সম্ভব নয়, যে 26,000 লোকই ঘুষ দিয়ে ঢুকেছে। এটার পেছনে কি তৃণমূল গভর্নমেন্টের ব্যর্থতা দায়ী? সেটা বলতে পারছি না, আমি তো ভেতরে ঢুকিনি। ব্যর্থতা দায়ী কি, কিন্তু তারা তো অ্যাম্পেল সময় পেয়েছিল যে কারা টাকা দিয়ে ঢুকেছে আর কারা টাকা দিয়ে ঢোকেনি। সব কিছু বিচার হয়নি, টোটালটাই বাদ হয়ে গেছে। যে ভালো চাকরি পেয়েছে তারটাও বাদ গেছে, যে খারাপ ভাবে চাকরি পেয়েছে তারটাও বাদ গেছে। এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলমের এক খোঁচায় 32,000 লোকের চাকরির বিষয়টাকে করে দিয়েছিলেন, পরে সুপ্রিম কোর্ট সেটাকে রিপিল করে দেয়। হ্যাঁ, সেটা তো আছে। সামনে যে ভোট আসছে, আপনি কি মনে করছেন চাকরি ইস্যু নিয়ে বিজেপি কোনোভাবে কোনো সুবিধা করতে পারবে? আমার মনে জানি না, বলতে পারছি না। চাকরি তো কত, 24,000 22,000, এটা 4 কোটি ভোটারের কাছে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এটা ইস্যুটা ডিসাইড হবে লোয়ার লেভেলে। বিজেপির কি ভারত রাষ্ট্রে যেটা বারবার ওরা বলছে আপকি বার 400 পার, বিজেপির কি আদৌ 400 পার করার কোনো জায়গা আছে? তাও একটা যদি প্রবাবেল বলেন 200, আমি বলতে পারছি না। সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে আমি তো দেখিনি, বলতে পারছি না। তবে 400 পার বিরাট ব্যাপার, হয় না। কিন্তু আজকে পাঞ্জাবের গ্রামে বলা হচ্ছে যে বিজেপি হলেই তাকে ঢুকতে দেওয়া হবে না, বা সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি বিরুদ্ধে একটা হাওয়া আছে। রাহুল গান্ধীর সমর্থনে একটা মানুষজন অনেক বেশি কথা বলছে। সেটা আমি জানি, রাহুল গান্ধীর সমর্থনে কি জানি না, যেগুলো ওরা শিখ পাঞ্জাবি, আমি বলছি জেনারেলি তারা বিজেপির এইটা স্ট্যান্ডটা নিতে পারছে না। হিন্দু ছাড়া কোনো ব্যাপার থাকবে না ভারতবর্ষে, এটা নিতে পারছে না। 83% সম্প্রতি একটা পরিসংখ্যান বলছে 83% হিন্দু মনে করেন যে হিন্দু রাষ্ট্র তারা চান না, বা ওরকম কোনো ধরনের রাষ্ট্র তারা চান না। তাই তো আমি বলছিলাম যে মুসলমান মুসলমান খুব চেঁচামেচি করছে। সল্টলেকটা কারা করলো? বাংলাদেশি বলি, বাংলাদেশের লোক এসে সল্টলেকের জমি ভরাট করেছে চিপ লেবার বলে। তা ওরা তো মুসলমান এবং ভারতীয় না, তাদের সল্টলেকটা পুরো ভেঙে দিক। দেখো, অর্থনীতি এমন একটা জিনিস, যেখানে সস্তায় পাবে অর্থনীতি সেখানে যাবে ফর গ্রেটার বেনিফিট। সেখানে হিন্দু মুসলমান এগুলো দেখে না, ভারতীয় অভারতীয় দেখে না। বা আজকে তাহলে তো বিরিয়ানি খাওয়া ছেড়ে দিতে হয় লোককে। তাই তো।
বা আরো অনেক বিষয় আছে, যেটা অর্থনীতির যে কথাটা আপনি বললেন, মোদী শাসনে আমরা দেখি ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের রিপোর্ট থেকে ওয়ার্ল্ড খারাপ হাঙ্গার ইন্ডেক্সে খারাপ। ভারতবর্ষ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ এবং কালকেই কৌশিক বসু বসু যিনি কিনা একসময় অর্থনীতির হ্যাঁ, উপদেষ্টা নামলো। ছিলেন প্রধানমন্ত্রীর, তিনি বলছেন 1930 সালের মতো বৈষম্য ভারতে আছে। তাহলে মোদী শাসনে অর্থনৈতিক ডেভেলপমেন্টটা কি পুরো একেবারে জিও প্যারাডাইজ হয়ে গেছে, হয়নি জিও তো। প্যারাডাইজ হয়ে গেছে? দেখো এসব মোদী সাহেব যেটা বলেছিলেন, এক্সপিরিয়েন্সের অভাব বা ভোটকে বিভ্রান্ত করে ভোট নেবার, ওরা 2 কোটি চাকরি দেবো বছরে বলেছেন কিনা? তো 10 বছরে 20 কোটি লাখ, চারটিখানি কথা বলে দিয়েছেন। কারণ বলেছে ওটা ভোটে বলতে হয় বলেছি। এই কংগ্রেস যে ম্যানিফেস্টো করেছে সেখানেও তো অনন্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেমন কাস্ট সার্ভে করার কথা বলা হয়েছে, ইন্টার্নশিপ অ্যাক্টের কথা বলা হয়েছে, যে ইন্টার্নশিপ হিসেবে প্রচুর মানুষ কাজ পাবেন, 1 বছর 2 বছর যে কোনো সংস্থায় কাজ করতে পারবেন। সেটা প্রস্তাব করা হ্যাঁ, হয়েছে। অর্থনৈতিক অনেক উন্নয়নের কথা বলেছে। তাহলে এটাও কি জুমলা? না জুমলা না, আমি বলছি যে তোমার এতগুলো ক্লাস 12 পাস করলে কি এমএসসি পাস করলে এত লোক চাকরি পাবেন, এটা জাস্ট মানে ঘোষণা। কিন্তু তুমি যখন ক্ষমতায় আছো, ক্ষমতায় এসে বলা উচিত নাই কোনো। ক্ষমতায় বললে 2 কোটি চাকরি দেবো বছরে, তা এখন তো 20 কোটি চাকরি হয়ে যাওয়ার কথা, হয় না। এখন বুঝতে পারছে ভুল বলেছে। আজকে অমিত শাহ এবং যোগীজি এসছেন পশ্চিমবঙ্গে, এবং অমিত শাহ বলছেন বিজেপিকে এবার পশ্চিমবঙ্গ থেকে 30টা আসন দাও, তাহলে হবে না, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে 5 লাখ টাকা অব্দি চিকিৎসা বিমার সুযোগ দেওয়া হবে। সেটা তাহলে বিহারে আছে কি? না আমি বলছি উত্তরপ্রদেশে আছে। না, তাহলে বলার বলে যাচ্ছে। এই যে যোগীজিকে বুলডোজার বাবা হিসেবে তুলে ধরা হয়, এটা কিরকম বিষয় আপনার মনে হয়? এটা হলো ফ্যাসিস্ট, যেখানে যুক্তি থাকবে না, একটা লোকের অক্ষমতা বুঝবো না, দুঃখ বুঝবো না, আগে ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমার পার্টির ডিকটামটা যাতে থাকে, এটা ঠিক না। অভিজিৎ গাঙ্গুলিও তো একই কথা বলছেন, যে বুলডোজার কি কম পড়ি আছে, উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসো। ও কি বলেছে আমি বলতে চাই না আর কি। জজ হয়ে আবার বিজেপিতে যোগ দিয়ে দিয়েছে, ওকে বলতেই হবে আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন, আমি কোনো আইনকে গভীর সম্মান রেখে বলছি, আমি জাস্ট তার কথাটাকে ইকুইট করছি, আইন ভাঙছি না। মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন যে গোটা হাইকোর্টটা নাকি বিজেপির একটা বিষয় হয়ে গেছে। সেটা পলিটিক্যালি বলতে পারে, পলিটিক্যালি বলতে পারে। তবে মানে বিজেপি কিন্তু সমাজের এই আপার লেভেলে কিছু ইনফ্লুয়েন্স করছে, যদিও সেটা কোনো সেভাবে বাস্তবায়িত করতে পারেনি, করছে। তার মানে বলছেন মতাদর্শগতভাবে সমাজের আপার লেভেলে একটা বিজেপির বিরাট প্রভাব তৈরি হয়ে গেছে। খুব প্রভাব হয়নি, চেষ্টা করছে। প্রভাব হয়নি, চেষ্টা ফলে জাজমেন্টগুলো এর দ্বারা প্রভাবিত হতে পারে, যদি আমার হ্যাঁ মতাদর্শ। নিশ্চয়ই ওয়াই নট, হতেই পারে। তুমি ধরো এই যে গাঙ্গুলি, অভিজিৎ গাঙ্গুলি, এই কালকে যে রায় দিয়েছে, সেগুলো সব ঠিক হয়ে গেল? তো বেসুরো হচ্ছে। তুমি কাল অব্দি জজ ছিল, আজ বিজেপি করছো, তৃণমূল করলেও বলতাম। কিন্তু আপনার সম্পর্কে একটা অভিযোগ সবাই করছে, যে আপনার সাথে কি তৃণমূলের কোনো গোপন আতাত আছে, না আন্ডারস্ট্যান্ডিং না আছে? না না, হতে পারে নাও হতে পারে, আমি বলছি তো এখনো অব্দি কিসের আতার, যা সত্যি কথা বলছি। তৃণমূলের অ্যাডভান্টেজে যাচ্ছে, যতদিন বলেছি তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছিল তখন হাততালি হ্যাঁ, পেয়েছি। তখন আপনি ছিলেন একজন সামাজিক হিরো। হ্যাঁ, এটা ঠিক। যুক্তির কথায় লোকেরা, যুক্তি যদি ভুল করি বলুন না, যুক্তিতে কোথায় ভুল করলাম, আমি তো যুক্তির কথা বলছি। সেখানে তৃণমূল বিজেপি কংগ্রেস কিছু এসে যায় না, তাহলে আমি কংগ্রেসের কথা বলতাম, সিপিএম এর কথা বলতাম। মুর্শিদাবাদে আমরা দেখলাম অধীর রঞ্জন এবং সেলিমের সভায় লাখ লাখ লোক হচ্ছে। অনেকে বলছেন ব্রিগেড নাকি ছাড়িয়ে যাচ্ছে জনসভায় যত মানুষ হচ্ছেন, নানাভাবে সেলিমকে সবাই অভ্যর্থনা জানাচ্ছেন। তাহলে কংবাম জোটের কি কোনো সম্ভাবনা রয়েছে কিছু মুর্শিদাবাদ জায়গায় তো আছে, মুর্শিদাবাদে কিছু জায়গায় তো আছে, পকেটস আছে যেখানে কংগ্রেসের ইনফ্লুয়েন্স বিরাট, সেখানে সিপিএম এর মিলে আরো কিন্তু বড়। আপনার তো মনে আছে এক সময় নির্বাচনে বামফ্রন্ট আমলে সবচেয়ে রক্তাক্ত জায়গার নাম হতো মুর্শিদাবাদ, সেখানে সবচেয়ে বেশি সিপিএম কংগ্রেসের মধ্যে মারপিট হতো। দুটোই শক্ত পার্টি ছিল বলে মারপিট হতো, এখন দুজন মিলে গেছে। অধীরের নেতৃত্বে কি কংগ্রেসের কোনো ডেভেলপমেন্ট হয়েছে, আপনার কি মনে হয়? আমি অধীরকে দোষ দেবো না, কারণ আমরাও তো দায়ী, সবাই দায়ী। অধীর চেষ্টা করছে, নিজের সিট তো জিতছে, 2টো সিট তো জিতছে। আপনার সম্পর্কে অনেকে অভিযোগ করেন যে আপনি কংগ্রেস রাজনীতিটা সিরিয়াসলি করেন না, এরকম কি অভিযোগটা কি না, সত্যি? আমি কোনো রাজনীতি সিরিয়াসলি করি না, যেটা সত্যি কথা বলে দিই, যুক্তির কথা। রাহুলকে সবাই অশিক্ষিত বলছিল, তা সেই সময় দাঁড়িয়ে তো আমি বলেছি ওর মতো শিক্ষিত লোক ভারতবর্ষে কটা রাজনীতিবিদ আছে, এখন বুঝছে। একটা হার্ভার্ড থেকে পাশ করে আসাও তো বিরাট ব্যাপার, তারপরে কেমব্রিজের ছাত্র। আপনি রাজনীতিক হিসেবে কাকে গিয়ে রাখেন, রাহুল গান্ধীকে না প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে?
সেটা এটা ব্যক্তিগত ব্যাপার, কি হবে জানি না। কিন্তু এখনো কংগ্রেসকে সেই গান্ধী পরিবারের দিকে তাতে তাকিয়ে কিছু এসে যায় না, 32-34 বছর শাসনে নেই, ওই গান্ধী পরিবারের সুযোগ নিয়ে হচ্ছে। ও সুযোগ পাচ্ছে কি, বাড়িটাও ভাড়া বাড়ি, বার করে দিলে বেরিয়ে গেল, ওটা না। কিন্তু কংগ্রেস অভিযোগ করছে তাদের মানে অ্যাকাউন্ট ফ্রিজ করা সহ সমস্ত ভাবে বিজেপি তাকে হ্যাকেল করে দিচ্ছে। করতেই তো বিজেপির তো তাই নিয়ম, যত রকম খারাপ জিনিসগুলো যেগুলো আমরা কন্ডেম করেছি এখন, সেটা বিজেপি ইয়াস বলছে, ইয়াস বলছে। বিজেপিতে ঢুকলে তারা এসে মামলা খুলে তুলে না, হ্যাঁ, ওয়াশিং পাউডার নির্মা। ওয়াশিং পাউডার। আচ্ছা, দুটো কেন্দ্র নিয়ে আপনাকে জিজ্ঞেস করি। একটা হচ্ছে মহুয়া মৈত্রের কেন্দ্র, যেখানে মহুয়া মৈত্রের বিরুদ্ধে রাজমাতা দাঁড়িয়েছেন এবং রাজমাতা বলছেন নাকি হিন্দুদের বাঁচানোর স্বার্থেই সিরাজউদ্দৌলাকে হারানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদের পরিবার, কৃষ্ণচন্দ্রের পরিবার। এই বিষয়টা কি মনে হয় আপনার? সেটা কি বলবো, সে তার জাস্টিফিকেশন করছে, সিরাজ হেরে গেল ইয়ে। কিন্তু গণতন্ত্রে এখনো রাজমাতা থাকবে। রাজমাতা বলছে, রাজমাতা হিসেবে তো না, তাহলে ইলেকশনে দাঁড়ালো কেন? মহুয়া মিত্র ইজ আ ভেরি গুড ক্যান্ডিডেট, ভেরি গুড। তাহলে কৃষ্ণনগরে কি আপনার সমর্থন মহুয়া মৈত্রের দিকে? আমি জানি না, ব্যক্তিগতভাবে নিশ্চয়ই মহুয়া মৈত্রের দিকে, আমি পার্টির ঊর্ধ্বে বলছি হ্যাঁ, নিশ্চয়ই। মহুয়া মৈত্রের দিকে। আর যাদবপুরে আপনার সমর্থন কার দিকে? সৃজন তো ইজ আ ভেরি গুড ক্যান্ডিডেট, আপনি নিজেও বলেছেন। ভালো, ভালো ছিল। তাহলে কি আপনি সৃজনকে ইনডোর্স আমি করছেন? এন্ডোর্স করছি না, আমার এন্ডোর্স করার কে? কিন্তু এরা এলে পলিটিক্সে ভালো হয়। হ্যাঁ, যেমন ওই কংগ্রেসের যে ছেলেটা অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে দাঁড়িয়েছে, হ্যাঁ, দেবাংশু, এটাও আছে। রিয়েলি গুড ছেলে, দারুণ ছেলে। আবার সেখানে সায়নও রয়েছে। হ্যাঁ, সায়নও ভালো ছিল, আমি বলছি তো। এই সায়ন আর দেবাংশুর মধ্যে কাকে এগিয়ে রাখবেন? দেবাংশু বেটার। সায়ন ভালো ছিল, দেবাংশু অনেক আগে থেকে এক্সপিরিয়েন্স লোক, হ্যাঁ, দেবাংশু বেটার কেন বলছেন আমরা? কি ওই এলাকায় রাজনীতিটা করেছে। এটা সায়ন তো হাইকোর্টের ছিল, ভালো ছিল সিপিএম এর। সিপিএম কি এবার তুলনায় বেটার ফল করবে? সিপিএম এর লোক নেই, আমি তো পাড়ায় পাড়ায় দেখছি। কিন্তু এই যে সৃজনের মিটিং এ প্রচুর লোক চলে আসছে, সে কংগ্রেসের তো ইয়ে অর্গানাইজ করে নিয়ে আসছে। বা কংগ্রেসের যে মিটিং হলো, 4 কোটি ভোটার, সেখানে 1 লাখ 2 লাখ লোক কি এসে গেল? আপনি এবার বামকংয়ের হয়ে কোন কোন কেন্দ্রে প্রচারে যাবেন? বলতে পারছি না, বলতে পারছি না। কেন তা বললে তো যাবো। এখনো বলেনি আপনাকে? না, বলে যাবো। লোকাল ইস্যুস না জানলে বলা ঠিক না, গিয়ে বড় বড় কথা বলে এলাম। আপনি তো কলকাতার ইস্যুগুলো জানেন। হ্যাঁ, কলকাতা দক্ষিণে কাকে বেটার মনে হচ্ছে, সায়রা শাহ আলিম না মালা রায়? স্যার তো নতুন মেয়ে, মালা খুব এক্সপিরিয়েন্সড। মালা হয়তো আমার দলের বিরুদ্ধে, কিন্তু জিতবে। মানে অনেক অর্গানাইজেশনালি অনেক ডেভেলপ। আমি তো গাড়িতে ফেরার সময় দেখি মালারায় একদম গলিতে টলিতে চেয়ে গেছে। মালারের অর্গানাইজেশন বিরাট ব্যাপার। কলকাতায় সবাই একটা বিজেপি বিজেপি ক্রেজের কথা বলছে, কিন্তু কলকাতায় অলিতে গলিতে এখন আমি দেখছি সিপিএম আর তৃণমূলের পতাকা। তাই তো, তাই তো। পাড়ায় এখনো সিপিএম যদি না, মিছিল, বিজেপির অর্গানাইজেশনটা নেই। পাড়ায় সাপোর্ট হয়তো আছে, হ্যাঁ, অর্গানাইজেশনটা, কিন্তু পাড়ায় সিপিএম এর অর্গানাইজেশন আছে, হয়তো সাপোর্ট কম। তৃণমূলের আছে। অন্তত 10টা লোক জোগাড় করতে এখনো সিপিএম পারে। হ্যাঁ, কংগ্রেসের কি সেই এবিলিটি? সেটা কিছুটা আছে, কিছুটা আছে, হয়তো ভোট নেই, কিন্তু এ আছে, অর্গানাইজেশন আছে। আচ্ছা, কংগ্রেসের সাথে তৃণমূলের জোটটা না হওয়ার পেছনে কি অধীরের রাজনীতি দায়ী? সেটা বলতে পারছি না, আমি জানি না। অধীর জিতবে, অধীর জিতবে। আরেকটা বিষয় ক্রমশ আমাদের কাছে প্রতীয়মান হয়ে উঠছে, সেটা হচ্ছে যে রাজনীতিতে আমি দেখছি পশ্চিমবঙ্গের এবারের ভোটটা এমন বিষয় হয়ে গেছে যে নতুন কোনো প্রসঙ্গই আসছে না, শুধু কুৎসা কুৎসা কুৎসা। খারাপ হয়ে গেছে। এটা কেন হচ্ছে? পড়াশোনার অভাব। জিততে হবে। আগে আমরা বছরের পর বছর কংগ্রেস পার্টি বা তৃণমূল পার্টি করে তখন একটা চান্স পেতাম 40 বছর বয়সের পর। এখন 40 বছর আরো বেশি, 50-এর বয়সের পর। এখন তো পেট থেকে পড়ি। তা নতুনরা চান্স পাবে না? তারুণ্যের জোয়ার তো দরকার। আর জোয়ার দরকার, কিন্তু এক্সপিরিয়েন্সটা কম। এটা আমি তো বলছি না আসুক না, কিন্তু লোক সেভাবে ইমপ্রেস করার মতো ছেলেগুলো নেই। যে সিপিএম কে ভোট দেওয়ার, সে ভোট দেবে সিপিএম কে, যে তৃণমূলকে দেওয়ার তাকেই দেবে, কংগ্রেসকে দেওয়ার তাকেই দেবে। এই ছেলেগুলোর ইনফ্লুয়েন্সটা কম। ছেলেগুলো ভালো। মীনাক্ষী মুখার্জির কি ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আছে? আপনার কি মনে হয়? ভালো, সিপিএম এর মিটিং এ ভালো বলে, খুবই ভালো বলে। কিন্তু এটা কি হবে বলা। মীনাক্ষী মুখার্জি কি এখনো জননেত্রী? হ্যাঁ, জননেত্রী তো নিশ্চয়ই, বলে ভালো, খুবই ভালো। একটা বিষয় আপনার নিশ্চয়ই মনে আছে, 1966 এর ভোট, আমি যদি ভুল হই আপনি আমায় সংশোধন করে দেবেন, যেখানে সিপিআইও দেয়ালে
ভয়ঙ্কর ভাবে তুলে ধরছে রাশিয়ার চিঠির কথা, যে রবীন্দ্রনাথ এক জায়গায় রাশিয়ার চিঠিতে বলছেন মানবতার তীর্থস্থান। অন্যদিকে কংগ্রেসও রাশিয়ার চিঠি থেকে কোটেশন তুলে ধরে কমিউনিজমের যান্ত্রিকতার প্রশ্ন, যেগুলো রবীন্দ্রনাথ বলেছেন ছকে বাঁধা মনুষ্যত্বের বিষয়। স্বাভাবিক, ফলে দুরকম দুটো দল দুরকম বলছে রাশিয়ার চিঠিকে নিয়ে। হ্যাঁ। এই যে একটা রাজনীতির সাথে পড়াশোনা বা রাজনীতির স্ট্যান্ডার্ডের সেটা নেই, উল্লঙ্ঘন, সেটা এটা নেই। কি করে ধ্বংস হলো? সেটা নেই পার্সুই করছে না। আমাদের জেনারেশন দায়ী, মানে নেক্সট জেনারেশনের থেকে আমরা দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিক হিসেবে এই মুহূর্তে ক নম্বর দেবেন? এখন 1 নম্বর 1 নম্বর। দ্বিতীয়, পশ্চিমবঙ্গে। হ্যাঁ, দ্বিতীয় কাকে রাখবেন সেটা পশ্চিমবঙ্গের? বলতে পারছি না, মমতাই প্রথম, মমতাই শেষ। হ্যাঁ, বিরোধী রাজনীতি আপনার দলের বা আপনার আছে, সেটা আছে, কিন্তু মমতার তুলনায় ওই সময় কেউ দেয় না। মাটির গন্ধ মমতার মতো কেউ জানে না, যদিও আমি ওনার বিরোধী, এটা স্বীকার করতে হবে। ও খাওয়াই চটি পড়ছে, আমাদের বিরোধী কেউ হচ্ছে ওই সাদা চটি পড়ছে। চটির সঙ্গে কি সম্পর্ক? পজিটিভ বলো, অর্থনীতি কি করছে, ভুল করছে কোথায়, সেটা বলছি না। যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাঝে মাঝে বলছেন, বা মিঠুন চক্রবর্তীকে এর আগে দেখেছিলাম জনগণের দিকে এরকম এরকম দেখিয়ে বলছেন আমি হরিশ কেউটে, কেউ বলছেন আমি কোবরা সাপ। এগুলো আপনার কি মনে হচ্ছে? ফালতু কথা, কি বলবো এটা নিয়ে? এদের জনগণের সঙ্গে কবে কবে সম্পর্ক হলো? মমতাকে খারাপ বলি মানে ওর মতো মাটির গন্ধ খুব কম লোকের পশ্চিমবঙ্গে নেই বোঝা। বিমান বসুকে কি মানে ওর বিমান বসুর কি মাটির গন্ধ নেই? না, বিমান বোস অনেক বড় ব্যাপার, কিন্তু বিমান বোস হলো মাটির গন্ধ। এখন তো সেই সুযোগটা নেই, সিপিএম সরে গেছে। আজকে আজকে অনিল বিশ্বাস যদি বেঁচে থাকতেন, হ্যাঁ। তাহলে তার কত বড় অর্গানাইজেশন পরীক্ষাটা হতো। পরীক্ষাটা বোঝা যেত। বিমান বোস এরা অন্য দিকের রাজনীতি। তাহলে সেলিম কি সব থেকে ভয়ঙ্কর চ্যালেঞ্জটা নিচ্ছে? রাশিয়া ভেঙে গেছে, সেলিমের মাথায় এখন কাটার মুকুট। সেটা জানি না। বিমান বোস এরা রয়ে যাবে আমাদের বাঙালির ইতিহাসে, রয়ে যাবে। কংগ্রেসের কোন নেতাকে, তরুণ তুর্কিদের মধ্যে কাকে আপনার উদীয়মান মনে হয় কংগ্রেসের ভেতরে, রাজ্য কংগ্রেসের? আছে এই যে ছেলেরা মিদনাপুরে দাঁড়িয়েছে, যে এর এগেনস্টে, অভিজিতের এগেনস্টে, ভালো ছিল। ও তৃণমূল। না, তৃণমূলের। কংগ্রেসের আছে, 3-4 জন আছে, নামটা মনে পড়ছে না, আছে। কানাইয়া কুমার যে কংগ্রেসে এলো, এটাকে আপনি কি বলবেন? খুবই ভালো। কিন্তু সে সিপিআই থেকে যে কংগ্রেসে চলে এলো, তাতে বাম কি এসে গেল? বাম রাজনীতি আমি ওইখানে করেছি, আমার কথাবার্তা শোনো। ওর মতো অনেকদিন বাদে এটা কি ক্যারিয়ারিজমের জন্য কানাইয়া এলো? মেবি কংগ্রেসটা বেটার, অনেক অনেক বেটার জায়গা। বেটার জায়গা। তো এটাও ঘটনা, অনেকদিন এরকম রাজনীতিবিদ আসেনি ইয়াং ছেলেদের মধ্যে। কিন্তু এখানেও তো অপরচুনিটি আছে। আমি যদি ক্যারিয়ারিজমের না, জন্য ক্যারিয়ারিজমের জন্য না, আমি মনে করছি কংগ্রেস করে পৌঁছতে পারবো। এতদিন তো নির্দল করেছে, কংগ্রেস করলে লোকের কাছে পৌঁছতে পারবো। না, সিপিআই ক্যারিয়ারিজম করলে তাহলে অন্য দল ইয়ে করতো, বিজেপি করতো। না, বিজেপির সাথে তার মতাদর্শ যায় না। তাহলে এটাও তাই, মতাদর্শ কি আছে সেটা তো আছে। কংগ্রেসের অনেক বেটার অর্গানাইজেশন, ফ্লেক্সিবল অর্গানাইজেশন, যে কোনো তোমার বক্তব্য এখানে গৃহীত হতে পারে, যেটা অন্য কোনো দলে নেই। যেটা আমি কৌস্তবের ব্যাপারে, ভালো ছেলে, কংগ্রেসে যখন ছিল তখন লোকে তো জানতো যে এই কৌস্তব এখন কোথায়, বিজেপি গেছে, একদম ঠুসে দিয়েছে। তাদের মাথার চুল টুল, সেটা তো আছে, মানে এটা মেলোড্রামা তো এক ধরনের। সেটা করেছে, ইমোশনে করেছে। একটা বিষয় যেটা আমরা দেখছি, যেটা ওয়াশিং পাউডার নির্মার কথা বলছি, যে বিজেপিতে অজিত পাওয়ার চলে গেছে, যার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ ছিল। বিজেপিতে গেলেই ক্লিন। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও একটা ব্যাপার। আছে। শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসেবে আপনার কিরকম মনে হয়? সেই মার্কটা নেই। আগে যাদের দেখেছি, জ্যোতি বোস, সিদ্ধার্থ রায়, সেই মার্কটা নেই, সেই স্ট্যাটাসটাই নেই, স্ট্যাচার নেই। শুভেন্দুর থেকে তো অনেক বড় বিরোধী দলনেতা মনে হয় সেলিম, নাকি? সেলিমের পপুলারিটিটা আমি জানি না, সেই পপুলারিটি বোধ হয় নেই। আছে, দলের মধ্যে আছে, কিন্তু সেটা প্রমাণ করতে হবে এখন, মানে বাইরের লোকেদের কাছে। কেন, হাওয়ার উপর তো ভোট হয়। সেলিম ভালো রাজনীতিবিদ। অনেকে বলছেন এবারের নাকি শেষ সংসদীয় গণতন্ত্রের নির্বাচন ভারতে হচ্ছে, যেটা নির্মলা সীতারামনজির স্বামীও বলেছেন। এরপরে যদি এবারে যদি বিজেপি জিতে যায়, তারপর নাকি আর সংসদীয় গণতন্ত্র থাকবে না। সেটা বলতে পারছি না, সেটা বলতে পারছি না। তবে আমরা যারা এমনি অনেকদিন ধরে রাজনীতি করি, আমরা যে সমাজ দেখেছি, বিজেপি যেটা বলছে সেই সমাজের সঙ্গে সামঞ্জস্যই। পাওয়ার, ফোর্স ইজ পাওয়ার, মানে গায়ের জোরই শেষ কথা। রাসেলকে আপনি এখন কিভাবে আবিষ্কার করছেন এই 2024? রাসেল ইজ রাসেল, ও আর কি বলবো। ইট ইজ বেটার টু বি ম্যাড উইথ ট্রুথ দ্যান টু রিমেইন সেন উইথ লাইস।
আপনি কি এখনো নিজেকে বিদ্রোহী বলছেন কামুর ওই কথাটাকে ধরে? না, বিদ্রোহী তো নিশ্চয়ই, তাহলে বলছি কেন? আমি তো কোনো পার্টির হয়ে বলি না, যখন তোমার এখানে বলি এটা খারাপ বলি, কংগ্রেসের খারাপ হলে বলি। এটা বিদ্রোহীর ব্যাপার না, এটা রিজনিং এর ব্যাপার। কিন্তু রিজনিংই তো রাজনীতি থেকে সব থেকে বেশি উঠে গেছে, সেটাই যাচ্ছে, সেটাই আটকাবার সাংবাদিকতা চেষ্টা- থেকে উঠে গেছে। সেটা চেষ্টা করা হচ্ছে, দেখা যাক। আদেও কি রিজনিং কোনোদিন ফিরে আসবে? না, এখন তো কিছু লোক রিজনিং আছে, এখনো তো এসইউসি আছে কেন? কিছু লোক মনে করছে এটা গুড রিজনিং। নকশাল আছে কেন রিজনিং? ইসিউসি কে আপনার কি মনে হচ্ছে? ইসিউসি এবার একটা স্টার্কিং ডিসিশন নিয়েছে, 115টা আসনে তারা প্রার্থী দিচ্ছে। তাদের কি ইন্ডিয়া জোটে থাকা উচিত ছিল? সেটা আমি বলতে পারছি না, তবে এসইউসির ছেলেরা খুব ডেডিকেটেড। কেন তারা বলছে যে কংগ্রেস ও সাম্রাজ্যবাদী, বিজেপি ও সাম্রাজ্য। যাই হোক, এটা তাদের দৃষ্টিভঙ্গি, কিন্তু খুব ডেডিকেটেড ছেলেগুলো এসইউসির। ইসিউসির আর নকশালরা যে মডেলটা তৈরি করেছে বিহারে, তো সরে গেল, ভেঙে গেল। এখন যে আমরা দেখছি মালের যে মডেল, সিপিএম এর লিবারেশনের যে মডেল, বিহারে সমস্ত শক্তিকে এক করে একটা লড়াই করা, দেখা যাক, দেখা যাক। যার সম্প্রসারিত রূপ হচ্ছে ইন্ডিয়া জোট, সেটাকে আপনার কি মনে হচ্ছে? জানি না কত দূর হবে। লোকালে তোমার ক্ষমতা না থাকলে ইন্ডিয়া জোট আর ইয়ে জোট লাই করে না, লোকাল ক্ষমতা। একটা নতুন অ্যালগোরিদমের ভাষা তৈরি করা হয়েছে, আপনি যদি খুব ভালো করে দেখেন সংসদীয় গণতন্ত্র, আস্তে আস্তে আমরা অনুষ্ঠানটা শেষ করব, যে একদিকে হয় চূড়ান্ত দক্ষিণপন্থী শক্তি থাকবে আর তার বিরোধী হিসেবে থাকবে তুলনায় মডারেট দক্ষিণপন্থা। বামেদের কি মুছে দেওয়ার একটা ব্যবস্থা তৈরি না, হয়েছে? বামেদের যেটা হয়েছে, যেটা আমার মনে হচ্ছে যে মানে বাস্তবের সঙ্গে যোগাযোগটা একটু কমে গেছে অর্গানাইজেশনের, সেই জায়গাটা বামেরা আমি feel বাম করছে। বলতে শুধু সিপিএম এর কথা বলছি, সবার সব কথাই। সব কথাই বলছি, তাই তো বলছি। এবং লোকে যে কোনো কারণে হোক দক্ষিণপন্থার প্রতি একটু আবেগ ইয়ে দেখাচ্ছে, না বুঝে বা বুঝে। কিন্তু দক্ষিণপন্থা কোন জায়গা থেকে মানুষকে আকর্ষণ করতে পারে আপনার কি মনে হয়? ক্ষমতা, কিন্তু এই সেই ক্ষমতার স্বার্থ 2% মানুষও পাবে না। সেটা দরকার নেই। ক্ষমতা, তুমি ক্ষমতা আছো, আমি তোমার সঙ্গে থাকবো, লোভে হোক যাতে হোক। তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎটা আপনার কি মনে হচ্ছে? তৃণমূলের থেকে তৃণমূলকে মানে সর্বভারতীয় পার্টি হতে পারবেন? না, সর্বভারতীয় কি করে হবে? সর্বভারতীয় পার্টি আর এই যে কিছু লোক বলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আর নামটাই যদি অল ইন্ডিয়া দিই তাতে কি এসে গেল? তাতে তো আগেও তো তৃণমূল অল ইন্ডিয়া ছিল না। তো তৃণমূল পশ্চিমবঙ্গে এখনো মানে ম্যান টু ম্যান, মানে নিচের লেভেল অব্দি যোগাযোগ আছে। আপনি যখন তৃণমূল করছেন সেই সময়কার মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকের প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দুটো ডিফারেন্স। কোনো পার্থক্য দেখেন? হ্যাঁ, নিশ্চয়ই। আগে আমাদের ফোন করে বলতো অনুমোদা এটা করে যাবে, ভুল করেছো, এটা করো না, এটা বলা ঠিক হয়নি। হ্যাঁ, এইটা সে তো আছেই। মানে তবে মাটির সঙ্গে সম্পর্ক অনেকে অভিযোগ করেন যে তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব লাইভ পোস্ট, সেটা কি তখন ছিল না? তো রাশিয়ায় কি ছিল? লেলিন একটাই পোস্ট, বাদ বাকি কোথায় ছিল? কিন্তু লেনিনকেও প্রচুর ক্ষেত্রে পার্টির ডিসিশন মানতে হয়েছে। পার্টির ডিসিশন। তুমি কমিউনিস্ট রাশিয়ায় মার্কস কোনোদিন ভেবেছিলেন একটা কমিউনিস্ট রাজ্যে ট্রেড ইউনিয়ন রাইট থাকবে না? সেটা পরবর্তীকালে হয়েছে, তাই তো বলছি আমি। কিন্তু লেনিনের সময় তো সেটা হয়নি। হ্যাঁ, লেনিনের সময় থেকে 20 লক্ষের উপর লোক মারা গেছিল, আর স্ট্যালিন বোধহয় 60 লক্ষ তুলে দিয়েছিল। 20 লক্ষ লোকের মৃত্যুর একটা কারণ হচ্ছে রুশ বিপ্লব হওয়ার পরই 7টা দেশ মিলে অবরোধ করেছিল, এবং ট্রস্কি যিনি লেনিনের তীব্র বিরোধী তিনিও সে তো বলছেন। দেশ থেকে চলে গেছে। হ্যাঁ, না, তিনিও সেই সময় যখন তাতে ছিলেন। এত লোক মারবে কেন? তার মানে বিপ্লবটাকে সেইভাবে হয়েছে না গায়ের জোরে? বিপ্লবে তো ফোর্স থাকে, গায়ের জোরে সেখানে বানাবার ব্যাপার নেই। কিন্তু মেনশেভিক ঐতিহাসিকরা যারা লেনিনের বিরোধী তারাও এটা স্বীকার করেন আজকে যে বিপ্লবই হয়েছিল ওখানে, মানে হ্যাঁ, এরকম মেনশেভিকরা জিতেছিল। কুদেতা হয়নি। কুদেতা হয়েছে, মেনশেভিকরা জিতেছিল, পার্লামেন্টের মধ্যে তাদের পিটিয়ে সোজা করে বলশেভিকরা হয়ে গেল। তাহলে এত যদি মারের জোরেই ব্যাপারটা হয়ে থাকে, তাহলে রবীন্দ্রনাথ থেকে আইনস্টাইন বিষয়টাকে সমর্থন সেটা করে। তাহলে অন্যভাবে দেখেছে, সে কি এইভাবে দেখেছে জানি না। রাজনৈতিক দিক থেকে দেখলে 40 লক্ষ না 60 লক্ষ লোক মারা গেছিল এটা সোভিয়েত রাশিয়া। না, সেটা বোধহয় চীনের বিপ্লবে মারা গেছে। না না, সোভিয়েত রাশিয়াতেও, সোভিয়েত রাশিয়াতেও। সোভিয়েত রাশিয়া কি হলো? কুদেতার মতো হলো। বিপ্লবটা কোথায় হলো? জারকে মেরে দিল বাস। না, আপনি দেখুন ফেব্রুয়ারি বিপ্লব, তারপরে নভেম্বর বিপ্লব। হ্যাঁ, ফেব্রুয়ারি বিপ্লবের মধ্যে লেনিন দিয়ে ছিলেন না। না, ছিল না। ফেব্রুয়ারি বিপ্লবের মধ্যে জারতন্ত্র উচ্ছেদ হলো, হ্যাঁ। সমস্ত বিরোধী দলগুলো একসাথে হয়ে একটা সরকার তৈরি করলো, কেরেনেস্কি সরকার হলো। এবার কেরেনেস্কি সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল যে আমরা যুদ্ধ থেকে বেরিয়ে আসবো, সবাইকে রুটি যাই হোক, কাপড় তাদের দেব, মেরে দিল তাদের। হ্যাঁ, কিন্তু কেরেনেস্কিও তো সেই সময় লেনিনের পেপার বন্ধ করে দিয়েছিল, ফলে জনগণ রাস্তায় লেনিন নেমে গেল। কোথায়? রাশিয়ায় কোথায়? ও তো আমি পেপার বলছি, ইয়েতে ছিল। সেই কেরেনেস্কি বনাম ও তো লেনিনের সেই বিখ্যাত দেশের debate। বাইরে ছিল।
2006 সালের যে মেন বিপ্লব, তা 2006 লেনিন কি বলে জুরিক ছিল। কিন্তু আজকে ধরুন রাশিয়ায় তো আজকেও সেই সেম জারতন্ত্রই আছে। তাই তো। পুতিন মনে করলে যে কোনো সময় যে তাই কোনো তো বলছি, বিষয় বন্ধ এটা করে যে একটা দেশে যখন একটা সিস্টেম চালু হয়ে যায়, নামে পাল্টাতে পারে কিন্তু সিস্টেম রয়ে যায়। তাহলে কি ভারতবর্ষে অনেকে বলছেন যে ইলেকট্রোলিয়াল স্বৈরাচারের জায়গায়, অটোক্রেসির জায়গায় ভারতবর্ষ চলে এসেছে? তাহলে হতে পারে কিন্তু ভারতবর্ষে এখনো বলার স্বাধীনতা আছে। তোমার এখানে আমি বক্তব্য রাখছি, এটা সোভিয়েত রাশিয়া হলে পারবো? পুতিন দেবে? পুতিন দেবে না, তাহলে আর কে দেবে? আর তো লোক নেই। এখন দেবে না। যাই হোক, ফলে আমরা একটা ইন্টারেস্টিং আলোচনায় গেলাম। আমি শেষ আজকের মতো প্রশ্ন রেখে আজকে আলোচনাটা শেষ করব। সেটা হচ্ছে, এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে যে ভারতবর্ষে একটা অল্টারনেটিভ কি হতে পারে ফ্যাসিবাদের? সেই অল্টারনেটিভটা কি ইন্ডিয়া জোট, নাকি আরো কোনো বেটার অল্টারনেটিভ হতে পারে? একটা তো আসছে শিক্ষিত লোকেরা, যারা কোনো ধান্দাই নেই, হ্যাঁ, তারা কিন্তু এই গভর্নমেন্টের এগেনস্টে মেন্টালি। কিন্তু রাহুল গান্ধী হঠাৎ করে কেরালায় গিয়ে বলছে পিনারাই বিজয়নকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন কেন? এটা আপনার কি মনে হয়? সেটা তো ওখানে লোকাল পলিটিক্স, কিন্তু ওটা আছে। তার মানে আপনি বলছেন শিক্ষা আমাদের আরো বেশি আরো বেশি অগ্রগতির দিকে নিয়ে যাবে। ফলে এক অদ্ভুত আলাপনের ভেতর আমরা গেলাম, যেখানে আমরা যুক্তি তর্ক গল্প, যেটা নোম চমস্কি বলেছেন যে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবে না, কার্ল মার্কস যেটা বলেছেন ডাউট এভরিথিং, সেই ডাউট এভরিথিং এর কথাকেই আবারও অরুণা ঘোষ আমাদের সামনে তুলে ধরলেন। আপনাকে অনন্ত ধন্যবাদ। লেনিনের একটা বিখ্যাত উক্তি এখন কেউ বলে না, ওই আর্লি রাইটিংস অফ লেনিন, লোকটার নাম কি জানি লিখেছে, ফ্রম দ্য কিংডম অফ নেসেসিটি টু দি কিংডম অফ ফ্রিডম। হ্যাঁ, কিংডম অফ নেসেসিটি টু দি কিংডম অফ এটা কেউ ফ্রিডম। বলে না, এটা মারাত্মক কথা। হ্যাঁ, অবশ্যই। ফলে কিংডম অফ নেসেসিটি থেকে কিংডম অফ ফ্রিডম এখনো একটা পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটির মতোই স্বপ্ন। কিন্তু মানুষের খাবার চাই, ক্ষুধা পাওয়ার শিশু চায় না সরা, চাই দুটো ভাত একটু নুন, সেটা আগে হোক, তারপর আমরা নিশ্চয়ই ফ্রিডমের দেশেও যাব। ধন্যবাদ আপনাকে অনন্ত।